এবার একটি ইউক্রেনের গ্রাম দখলের দাবি রাশিয়ার। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর অভিযানে শিশু সহ নিহত অন্তত 4 জন। এবার ইসরায়েলকে বার্তা দিয়ে গোলান মালভূমিতে সেনা মোতায়েন রাশিয়ার। আবারও সশস্ত্র হামলায় মিয়ানমারে 40 জন সেনা নিহত। আরো জানিয়ে দিব, আফগানিস্তানের মতো ইরাক ও সিরিয়া থেকে মার্কিন সেনারা পালাতে বাধ্য হবে দাবি ইরানের। এদিকে ইসরায়েলের বিচার চেয়ে জাতিসংঘের কাছে যে আবেদন জানালেন এরদোগান। এবার উত্তেজনার মাঝে মধ্যপ্রাচ্যে আরো যুদ্ধ জাহাজ পাঠাচ্ছে ব্রিটেন। এবং সর্বশেষ জানিয়ে দিব, গাজায় যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি নিয়ে অনিশ্চয়তা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এবার ইউক্রেনের গ্রাম দখলের দাবি রাশিয়ার। রাশিয়ার সশস্ত্র বাহিনী ইউক্রেনের পূর্ব দনেৎস্ক অঞ্চলের বাখমুতের উপকণ্ঠে একটি ছোট গ্রাম ক্রোমেভোয়ের নিয়ন্ত্রণ নিয়েছে। বুধবার এমন দাবি করেছে মস্কো। খবর এএফপির। মস্কোর সৈন্যরা 21 মাসের সামরিক আক্রমণের সবচেয়ে রক্তক্ষয়ী যুদ্ধের পর মে মাসে বাখমুত দখল করে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় নিয়মিত সংবাদ সম্মেলনে বলেছে, বিমান ও আর্টিলারি ফায়ার দিয়ে সজ্জিত সেনারা সামনের সারিতে তাদের অবস্থান শক্ত করেছে এবং আর্টেমোভস্কা গ্রামটিকে মুক্ত করেছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় গ্রামটিকে আগের নামে ডেকেছে, তবে এএফপির দাবিটি যাচাই করতে পারেনি। স্যাটেলাইট চিত্র অনুসারে বাখমুতের পশ্চিম প্রান্তে অবস্থিত ক্রোমোভ গ্রামটিতে রাশিয়ার আক্রমণের আগে কয়েকটি রাস্তা ও কয়েক ডজন বাড়ি ছিল। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু বলেছিলেন, বাখমুতের দখল যুদ্ধক্ষেত্রে উন্মুক্ত করবে ও মস্কোর সৈন্যদের আরো উল্লেখযোগ্য অগ্রগতির সুযোগ দেবে। তবে রাশিয়ার বাহিনী শহর থেকে চাপ দেয়নি। স্বাধীন সামরিক বিশ্লেষকদের মতে এর কৌশলগত গুরুত্ব খুব কম ছিল। কয়েক মাসের নিরলস আর্টিলারি হামলা ও শহরের যুদ্ধে বাখমুত এবং এর আশেপাশের এলাকা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। প্রয়াত ইয়েভগেনি প্রিগোজিনের ওয়াগনার সৈন্যরা বাখমুতে রাশিয়ার আক্রমণে নেতৃত্ব দিয়েছিল। এই অভিযানে তার 20,000 যোদ্ধা নিহত হয়েছিল তিনি দাবি করেছিলেন। এই অঞ্চলের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ না থাকা সত্ত্বেও রাশিয়া গত বছর পূর্ব ও দক্ষিণ ইউক্রেনের আরো 3টি অঞ্চলের সঙ্গে দনেৎস্ককে সংযুক্ত করার ঘোষণা দিয়েছে। এদিকে পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর অভিযানে শিশু সহ নিহত অন্তত 4 জন। অধিকৃত পশ্চিম তীরে ফের অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, পশ্চিম তীরের উত্তরে জেরিনে ইসরায়েলি বাহিনীর গুলিতে 2 জন ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে। খবর আল জাজিরার। ইসরায়েল ও হামাসের মধ্যে গতকাল যুদ্ধবিরতি বাড়ানোর নিয়ে আলোচনা হচ্ছিল, তখনই পশ্চিম তীরে এই ঘটনা ঘটেছে। ইসরায়েলি বাহিনী জেরিন শরণার্থী শিবিরে অভিযান চালিয়েছে। এতে 4 ফিলিস্তিনি নিহত হয়েছে, যার মধ্যে 2 জন শিশু। প্রতিবেদনে বলা হয়েছে, আদম শামের আল ঘুল মাথায় গুলিবিদ্ধ হয়ে এবং বাসিল সুলেমান আবু আল ওয়াফা বুকে গুলিবিদ্ধ হওয়ার পর মারা গেছে। ওয়াফা নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী আদ-দামেদের বাসিন্দাদের জোর করে বাড়ি থেকে বের করে দিয়েছে। এছাড়া ইসরায়েলি বাহিনী এক বাড়িতে ড্রোন দিয়ে বোমা নিক্ষেপ করেছে। ইসরায়েল এক যৌথ বিবৃতিতে বলেছে, সেনারা সশস্ত্র প্রতিরোধে জড়িত 2 জনকে হত্যা করেছে। এদের মধ্যে একজন প্রধান নেতা, তারা মোহাম্মদ জুবেইদি এবং হুসাম হানুন। এবার ইসরায়েলকে বার্তা দিয়ে গোলান মালভূমিতে সেনা মোতায়েন রাশিয়ার। গাজা যুদ্ধের মধ্যে ইসরায়েলকে চিন্তায় ফেলে সিরিয়ার গোলান মালভূমিতে সেনা মোতায়েন করেছে রাশিয়া। গণমাধ্যমের প্রতিবেদনে এমনটি দাবি করা হয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আরটি এর একটি ভিডিও প্রতিবেদনের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যমে এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদনে দাবি করা হয়, ভিডিওতে দেখা যাচ্ছে সিরিয়ার গোলান মালভূমিতে ইসরায়েলের অধিকৃত সীমান্ত এলাকায় রুশ সেনাদের মোতায়েন করা হয়েছে। সেখানে রাশিয়ার পতাকা উড়ছে। গাজা যুদ্ধের মধ্যে ইসরায়েলের জন্য এটি একটি কঠোর বার্তা বলে মনে করা হচ্ছে। অতি সম্প্রতি সিরিয়ার দামেস্ক বিমানবন্দরে বোমা হামলা চালায় ইসরায়েল। ওই ঘটনার তীব্র নিন্দা জানায় রাশিয়া। এই আবহে সিরিয়ার গোলান মালভূমিতে রুশ সেনা মোতায়েনকে ইসরায়েলের জন্য কঠোর বার্তা হিসেবেই দেখছেন বিশেষজ্ঞরা। শুধু তাই নয়, চলমান গাজা যুদ্ধেও ইসরায়েলকে ফিলিস্তিনের ওই উপত্যকায় গণহত্যা বন্ধেরও আহ্বান জানিয়েছে রাশিয়া। এদিকে অধিকৃত গোলান মালভূমি থেকে জাতিসংঘেও
ইসরায়েলের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। ইসরায়েলকে গোলান থেকে সৈন্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে একটি প্রস্তাব গৃহীত হয়েছে। এতে রাশিয়া, ব্রাজিল, ভারত, চীন ও সৌদি আরব সহ মোট 91টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সহ 8টি দেশ বিপক্ষে ভোট দিয়েছে। আর ভোটদানে বিরত ছিল 62টি দেশ। জানা গেছে, আলজেরিয়া, ভেনেজুয়েলা, মিশর, জর্ডান, ইরাক, কাতার, উত্তর কোরিয়া, কিউবা, কুয়েত, লেবানন, মৌরিতানিয়া, সংযুক্ত আরব আমিরাত, সিরিয়া, তিউনিসিয়া সহ অন্তর্ভুক্ত দেশগুলোর একটি গ্রুপ প্রস্তাবটির সহলেখক। আবারও সশস্ত্র হামলায় মিয়ানমারে 40 জন সেনা নিহত। মিয়ানমারে বিদ্রোহী গোষ্ঠীর সশস্ত্র হামলায় গত 4 দিনে জান্তা সরকারের আরো 39 জন সেনা নিহত হয়েছেন। বিভিন্ন প্রদেশে বিদ্রোহীদের জোট, পিপলস ডিফেন্স ফোর্স গ্রুপস ও নৃতাত্ত্বিক জনগোষ্ঠীগুলোর সংগঠন ইউওর সদস্যদের হামলা আরো ভয়াবহ রূপ নিয়েছে। দেশটি থেকে প্রকাশিত ইরাবতী অনলাইনে এ খবর জানিয়েছে। বুধবার সাগাইন অঞ্চলের 23 শহর দখলে নেওয়ার চেষ্টা করে বিদ্রোহী জোট পিডিএফএস। এদিন মাগাওয়া, তানিনথারিয়া, মন কাইয়া এবং চীন প্রদেশে লড়াইয়ের খবর পাওয়া গেছে। 23 শহরের একটি পুলিশ স্টেশন বিদ্রোহীরা দখল করে নিলে বিমান হামলা চালায় মিয়ানমার জান্তা সরকার। সোমবার তানিনথারিয়া এলাকার পালাউ শহরতলিতে এক সেনা সদস্য নিহত হন। চীন প্রদেশের বিদ্রোহী সংগঠন চীনল্যান্ড ডিফেন্স ফোর্স জানিয়েছে, প্রদেশটির রাজধানী শহর হাখায় লড়াইয়ের রোববার ও সোমবার কমপক্ষে 7 সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো 8 জন। বাহিনীটি বলছে, মিয়ানমারে লড়াইরত বিদ্রোহী সংগঠনগুলোর প্রধান জোট ব্রাদারহুড অ্যালায়েন্সের অপারেশন 1027 সফল করতে তারা লড়াই চালিয়ে যাচ্ছে। মিয়ানমারের বিস্তীর্ণ অঞ্চল এখন এই বিদ্রোহী জোটের নিয়ন্ত্রণে। পিডিএফএস জোট জানিয়েছে, মন প্রদেশের বড় ধরনের বিপর্যয়ের মুখোমুখি হয়েছে জান্তা সরকার। সেখানে সরকারের বর্ডার গার্ড ফোর্সের আরো 11 সদস্য নিহত হয়েছেন। এবার আফগানিস্তানের মতো ইরাক ও সিরিয়া থেকে মার্কিন সেনারা পালাতে বাধ্য হবে দাবি ইরানের। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফাবি বলেছেন, আফগানিস্তান থেকে মার্কিন সেনারা যেভাবে দেশে ফিরতে বাধ্য হয়েছে, সেভাবেই ইরাক ও সিরিয়া থেকে দখলদারিত্ব ছেড়ে চলে যেতে বাধ্য হবে। এটি তাদের জন্য স্বাভাবিক পরিণতি হবে। রাজধানী তেহরানে এক অনুষ্ঠানে জেনারেল রহিম সাফাবি আরো বলেন, ইরাক ও সিরিয়ার জনগণ এবং সরকারের প্রতিরোধের মুখে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ পরাজিত হয়েছে। একইভাবে পরাজিত হয়েছে আমেরিকা ও ইসরায়েলের ভাড়াটে সন্ত্রাসীরা। সেভাবে আফগান জনগণের প্রতিরোধের মুখে মার্কিন সেনারা লজ্জাজনক পরাজয় বরণ করেছিল। প্রতিরোধের কারণে সিরিয়ার সরকারকে মার্কিনীরা ক্ষমতাচ্যুত করতে পারেনি। জেনারেল রহিম সাফাবি বলেন, ইরাক ও সিরিয়ার জনগণের প্রতিরোধের মুখে দেশ দুটি থেকে মার্কিন সেনা উপস্থিতি কমানো হয়েছে। চূড়ান্তভাবে সেখান থেকে মার্কিন সেনাদের পালাতে হবে। বর্তমানে ইরাকে 2500 এবং সিরিয়ায় 900 মার্কিন সেনা মোতায়েন রয়েছে। এর বিরুদ্ধে দেশ দুটিতে প্রায় প্রতিদিনই নানাভাবে প্রতিবাদ এবং মাঝে মধ্যেই মার্কিন সেনা অবস্থানে হামলা হচ্ছে। সূত্র পার্স টুডে। এদিকে ইসরায়েলের বিচার চেয়ে জাতিসংঘের কাছে যে আবেদন জানালেন এরদোগান। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে নির্বিচারে হামলা চালিয়েছে ইসরায়েল। টানা 1.5 মাস ধরে চালানো বর্বর সেই আগ্রাসনে নিহত হয়েছেন 15,000-এরও বেশি ফিলিস্তিনি। নিহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যায় 10,000-এর বেশি। ইসরায়েলি এই হামলা থেকে বাদ যায়নি গাজার স্কুল, মসজিদ, এমনকি হাসপাতালও। এই পরিস্থিতিতে গাজায় যুদ্ধ অপরাধের জন্য আন্তর্জাতিক আদালতে ইসরায়েলের অবশ্যই বিচার হতে হবে বলে জাতিসংঘের প্রধানকে জানিয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। মঙ্গলবার রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলকে অবশ্যই আন্তর্জাতিক আদালতে জবাবদিহি করতে হবে বলে প্রেসিডেন্ট এরদোগান মঙ্গলবার জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেসকে বলেছেন। একই সঙ্গে তিনি গাজায় ইসরায়েলের আগ্রাসনকে যুদ্ধ অপরাধ বলেও অভিহিত করেছেন বলে তুর্কি প্রেসিডেন্ট জানিয়েছে। রয়টার্স বলছে, বুধবার গাজা ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বৈঠক হওয়ার কথা রয়েছে। সেই বৈঠকের আগে মঙ্গলবার মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের সঙ্গে ফোনে কথা বলেন প্রেসিডেন্ট এরদোগান। তুর্কি প্রেসিডেন্ট ভবন জানিয়েছে, গাজা ইস্যুতে বুধবারের পরিকল্পিত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকের আগে এরদোগান ও গুতেরেস ইসরায়েলের বেআইনি হামলার বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রত্যাশা, অবরুদ্ধ এই ভূখণ্ডটিতে মানবিক সহায়তার প্রবেশাধিকার এবং দীর্ঘস্থায়ী শান্তির জন্য প্রচেষ্টা নিয়ে আলোচনা করেছেন। এবার উত্তেজনার মাঝে মধ্যপ্রাচ্যে আরো যুদ্ধ জাহাজ পাঠাচ্ছে ব্রিটেন। ফিলিস্তিনের গাজা যুদ্ধ নিয়ে বর্তমানে চরম উত্তেজনা বিরাজ করছে মধ্যপ্রাচ্য জুড়ে। টানা 1.5 মাসের সংঘাতে অবরুদ্ধ গাজায় প্রাণহানির সংখ্যা 15,800 ছাড়িয়েছে। গাজায় এখন যুদ্ধবিরতি চললেও সাময়িক এই বিরতি শেষ হওয়ার পরপরই
লড়াই নতুন করে শুরু হতে পারে। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্য আরো একটি যুদ্ধজাহাজ পাঠাচ্ছে ব্রিটেন। এই যুদ্ধজাহাজটি উপসাগরে আগে থেকে মোতায়েন থাকা অন্য একটি যুদ্ধজাহাজের সঙ্গে যোগ দেবে। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রতিক্রিয়ায় উপসাগরে দ্বিতীয় যুদ্ধজাহাজ পাঠাতে যাচ্ছে ব্রিটেন। HMS ডায়মন্ড নামের টাইপ 45 ডেস্ট্রয়ার এই যুদ্ধজাহাজটি সেখানে আগে থেকে অবস্থান করা ফ্রিগেট HMS ল্যাঙ্কাস্টারের সঙ্গে যোগ দেবে। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী গ্র্যান্ট শ্যাপস বলেছেন, এই অঞ্চলে আমাদের উপস্থিতি জোরদার করার বিষয়টি গুরুত্বপূর্ণ। এছাড়াও ব্রিটেনের নেতৃত্বে একটি ট্যাঙ্ক ফোর্স শিগগিরই ইংলিশ চ্যানেল থেকে বাল্টিক সাগর টহল শুরু করবে, মূলত ইউরোপের সমুদ্রের তলদেশ থেকে গুরুত্বপূর্ণ তারগুলো রক্ষা করতে এই সিদ্ধান্ত নিয়েছে দেশটি। বিবিসি জানিয়েছে, HMS ল্যাঙ্কাস্টার গত বছর থেকে উপসাগরে অবস্থান করছে। এটি সেখানে 3টি রয়্যাল নেভি মাইনস্টারের পাশাপাশি অবস্থান করছে। শ্যাপস বলেছেন, সেখানে একটি ডেস্ট্রয়ার যুক্ত করা হলে তা বিপজ্জনক সময়ে এই অঞ্চলে তাদের প্রতিরক্ষা আরো শক্তিশালী করবে। এদিকে গাজায় যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি নিয়ে অনিশ্চয়তা। সময় শেষ হয়ে এলেও গাজায় যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি নিয়ে এখনো হয়নি কোনো সিদ্ধান্ত। আলোচনা চলছে বলে জানিয়েছে মধ্যস্থতাকারী দুই দেশ কাতার ও মিশর। খবর এপির। গত 1.5 মাস ধরে গাজায় ইসরায়েলি বাহিনীর সর্বাত্মক আগ্রাসনের পর শুক্রবার প্রথমবারের মতো 4 দিনের যুদ্ধবিরতি শুরু হয়। এরপর মঙ্গলবার শুরু হয় আরো 2 দিনের যুদ্ধবিরতি। স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল 7টা পর্যন্ত কার্যকর থাকার কথা যুদ্ধবিরতির সময়। তবে কাতার ও মিশরের মধ্যস্থতায় গতকাল রাত পর্যন্ত মেয়াদ আরো বাড়ানোর আলোচনা চলছিল। গণমাধ্যম জানিয়েছে, মধ্যস্থতাকারীদের কাছে সম্ভাব্য মুক্তিপ্রাপ্তদের তালিকা পাঠিয়েছে হামাস। তবে এই তালিকার সংশোধন চায় তেল আবিব। সরকারের মধ্যে সংস্কার না হলে আবার শুরু হবে ইসরায়েলের অভিযান। উল্লেখ্য, গত 7 অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন অভিযান চালায় হামাস। এরপরে গাজায় আগ্রাসন শুরু করে তেল আবিব। 1.5 মাসের বেশি সময় ধরে চলা হামলায় প্রায় 15,000-এর বেশি মানুষের মৃত্যু হয়, যার মধ্যে 6,000-ই শিশু। বাস্তুচ্যুত হয় উপত্যকার বেশিরভাগ মানুষ।